আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে কর্মীদের জন্য দারুণ সুখবর, কাল থেকে মিলবে টানা 3 দিনের ছুটি। মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভিসা চালু নিয়ে আসতে পারে সুখবর। ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ল বিমান, ককপিট ভেঙে উদ্ধার করা হলো যাত্রীদের। পালিয়ে গিয়ে স্ত্রীর তালাকের নোটিশ, ক্ষোভে দেশে ফিরে কুয়েত প্রবাসীর আত্মহত্যা। ওমান উপসাগরে ভুতুরে তেলের হাট, গোপনে তেল পারাপার করছে মার্কিন বাহিনী। সাইবেরিয়ায় আছড়ে পড়ল দূরপাল্লার বোমারু বিমান, প্রাণে বাঁচলেন 4 ক্রু। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পবিত্র হিজরি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ওমানের সরকারি ও বেসরকারি খাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এমনিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারের এই ছুটির সঙ্গে মিলে কর্মীরা টানা 3 দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এমন টানা ছুটি পেয়ে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়েছে। অনেকেই এই সুযোগে পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পবিত্র হিজরি নববর্ষ উপলক্ষে ওমানে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা এই ছুটি পাবেন। ওমানে এমনিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, ফলে বৃহস্পতিবারের এই সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে কর্মীরা টানা 3 দিনের লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, 2026 সালে জাতীয় ও ধর্মীয় ছুটির দিনপঞ্জি নিয়ে গত বছরের 28 ডিসেম্বর যে সিদ্ধান্ত জারি করা হয়েছিল, মূলত তার উপর ভিত্তি করেই 18 জুনের এই ছুটি কার্যকর হচ্ছে। এর ফলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়গুলো আগামীকাল বন্ধ থাকবে। কর্মসপ্তাহের শেষে এমন একটি টানা ছুটি পেয়ে ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অনেকেই এই সুযোগে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নতুন হিজরি বর্ষকে সামনে রেখে ওমানের সুলতান হাইতাম বিন তারিক ইতিমধ্যেই বিভিন্ন আরব ও মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তারা মুসলিম উম্মাহর পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আগামী সপ্তাহে মালয়েশিয়ার 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং পরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই বৈঠকে ভিসা জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা ও অনথিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 21 থেকে 22 জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী রোববার বিকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। 2 শীর্ষ নেতার বৈঠকের পর 2 দেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন,
দুই শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা এবং অনথিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে। 2024 সাল থেকে মালয়েশিয়ার জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের 31শে মের মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায় দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্রের একটি ব্যস্ত মহাসড়কে যাত্রীবাহী বিমান আছড়ে পড়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। মেক্সিকোর লস কাবোস থেকে অস্টিন যাওয়ার পথে জরুরি অবতরণের আগে বিমানটি রানওয়েতে পৌঁছাতে ব্যর্থ হয়ে মহাসড়কে আছড়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলার মধ্যেই জরুরি সেবাকর্মীরা ককপিটের কাচ ভেঙে ভেতরে আটকে পড়া আরোহীদের জীবিত উদ্ধার করেন। অলৌকিকভাবে বিমানে থাকা সব আরোহী প্রাণে বেঁচে গেছেন। এখন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহাসড়কে আছড়ে পড়ার পর দাউ দাউ করে আগুন জ্বলছে যাত্রীবাহী বিমানে। একই সময়ে জরুরি সেবাকর্মীরা ককপিটের কাচ ভেঙে ভেতরে আটকে পড়া আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন। ভয়াবহ এমন দৃশ্যই দেখা গেল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডোর একটি মহাসড়কে। তবে অলৌকিকভাবে বিমানে থাকা সব আরোহী প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার রাতে লারেডো আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেক্সিকোর লস কাবোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি মূলত টেক্সাসের অস্টিন শহরের দিকে যাচ্ছিল। মাঝপথে আকাশে থাকাকালীন কোনো জরুরি পরিস্থিতির কারণে পাইলট এটিকে লারেডো বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু রানওয়েতে পৌঁছানোর আগেই লারেডোর সন্ডার্স স্ট্রিট এবং ক্লার্ক বুলেভার্ড এলাকার কাছে ব্যস্ত মহাসড়কে এটি আছড়ে পড়ে। লারেডো পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বিমানে থাকা সব যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের আঘাত কতটা গুরুতর সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিমানটি মহাসড়কের উপর আছড়ে পড়লেও সে সময় ওই সড়কে থাকা কোনো গাড়ি বা পথচারী হতাহত হননি। দূর সম্পর্কের এক ভাগ্নের সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার কষ্টে নোয়াখালীর সোনাইমুড়িতে কুয়েত ফেরত প্রবাসী আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রায় 9 বছর কুয়েতে থাকা অবস্থায় আনোয়ার দেশে স্ত্রীর কাছে টাকা পাঠাতেন, যা দিয়ে স্ত্রী জমিও কিনেছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি জানতে পারেন যে তার স্ত্রী স্বর্ণালংকার ও অর্থ নিয়ে ভাগ্নেকে বিয়ে করেছেন। স্ত্রী যোগাযোগ বন্ধ করে দিয়ে গত শনিবার তালাকের নোটিশ পাঠালে মানসিকভাবে ভেঙে পড়ে ক্ষোভ ও অভিমানে আনোয়ার আত্মহত্যার পথ বেছে নেন। নোয়াখালীর সোনাইমুড়িতে ভাগ্নের সঙ্গে স্ত্রীর পালিয়ে বিয়ে করার ঘটনায় কষ্ট পেয়ে আনোয়ার হোসেন নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আনোয়ার। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার প্রায় 9 বছর ধরে কুয়েতে দুম্বা পালন করতেন। প্রবাসী থাকাকালে তিনি স্ত্রী আকলিম আক্তারের কাছে টাকা পাঠাতেন। সেই অর্থ দিয়ে স্ত্রী তার নামে জমিও কেনেন। স্থানীয়দের ভাষ্য, প্রায় 6 মাস আগে 2 সন্তানের জননী আকলিমা আক্তার স্বামীর দূর সম্পর্কের এক ভাগ্নের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং ওই যুবককে বিয়ে করেন। কাকতালীয়ভাবে ওই যুবকের নামও আনোয়ার। প্রায় 9 থেকে 10 দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন প্রবাসী আনোয়ার। দেশে ফিরে তিনি স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে আকলিমা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। নিহতের স্বজনদের দাবি, গত শনিবার আকলিমা তার স্বামীর কাছে তালাকের নোটিশ পাঠান। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিমান ও ক্ষোভ থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নিহতের পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য আকলিমাকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইরানের কঠোর নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সচল রাখতে
ওমান উপসাগরে গোপন তেল পারাপার অভিযানে নেমেছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন ও হেলিকপ্টারের কড়া পাহারায় ফুজাইরা উপকূল এবং ওমানের সোহার বন্দর সংলগ্ন গভীর সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করা হচ্ছে। মে মাস থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত 92টি বিশাল আকৃতির জাহাজ যুক্ত হয়েছে। গত 9 জুন এই পাহারায় থাকা একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করলে গোপনে চলা এই বিশাল অভিযানের বিষয়টি প্রকাশ্যে আসে। ওমানের কাছাকাছি মাঝ সমুদ্রে এক নজিরবিহীন ও গোপন তেল পারাপার অভিযানে নেমেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের কঠোর নিষেধাজ্ঞা আর আকাশপথের পাহারাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সচল রাখতে ওয়াশিংটন এই কৌশল বেছে নিয়েছে। ড্রোন ও হেলিকপ্টারের কড়া নজরদারিতে ওমান উপসাগরের বুক চিরে রাতারাতি বসানো হয়েছে এক ভুতুড়ে তেলের হাট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অতি গোপন মিশনের চাঞ্চল্যকর সব তথ্য সম্প্রতি ফাঁস করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। কূটনৈতিক মহলের মতে ইরান যেভাবে এতদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের গোপন চতুরতা অবলম্বন করত, এবার তেহরানকে রুখতে মার্কিন প্রশাসন নিজেই সেই একই পুরনো চাল চালতে শুরু করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি পর্যালোচনা করে দেখা গেছে মে মাসের শুরু থেকে এই বিশেষ মার্কিন অপারেশনটি শুরু হয়। ইতিমধ্যেই অন্তত 92টি বিশাল আকৃতির জ্বালানি তেলবাহী জাহাজ এই গোপন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। ওমান উপসাগরের 2টি সুনির্দিষ্ট পয়েন্টে দিন-রাত 24 ঘণ্টা চলছে এই তেল খালাসের মহাযজ্ঞ। এর একটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল এবং অন্যটি ওমানের সোহার বন্দর সংলগ্ন গভীর সমুদ্র। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে প্রায় এই 2 পয়েন্টে 17 জোড়া বিশাল ট্যাঙ্কার পাশাপাশি অবস্থান করে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল পাম্প করা হচ্ছে। এই অভিযানের ঝুঁকি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় গত 9 জুনের এক রক্তক্ষয়ী ঘটনায়। ওই দিন ওমান উপকূলের আকাশ থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। এর জবাবে মার্কিন বাহিনীও পাল্টা বোমাবর্ষণ শুরু করেন। রাশিয়ার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে দেশটির একটি দূরপাল্লার বোমারু বিমান। সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর বিমানটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানটি বিধ্বস্ত হয়ে বনাঞ্চলে আশ্রে পড়ার আগ মুহূর্তে এর 4 জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনায় বিমানে কোনো লাইভ গোলাবারুদ না থাকায় এবং লোকালয় থেকে দূরে বিধ্বস্ত হয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে দেশটির একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর Tu-22M3 মডেলের এই বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগেই এর 4 জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ইঞ্জিন বিকল হওয়া বা কারিগরি ত্রুটিকে এই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা। নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ করে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি লোকালয় থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় মাটিতে থাকা কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি এবং দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো ধরনের লাইভ গোলাবারুদ ছিল না। উদ্ধার করা 4 জন ক্রুকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রুশ এই বোমারু বিমানটি আঙ্গারা নদীর তীরের কাছে একটি ঘন বনাঞ্চলে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আছড়ে পড়ে এবং বিশাল ধর কুণ্ডলী আকাশে উঠতে থাকে। সামরিক বিশেষজ্ঞদের মতে সোভিয়েত আমলে তৈরি শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম এই দূরপাল্লার বোমারু বিমানটি রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক কিনজাল ও ড্যাগার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ন্যাটো এই যুদ্ধবিমানকে ব্যাকফায়ার নামে চিহ্নিত করে থাকে। সিরিয়া এবং ইউক্রেনে চলমান সামরিক অভিযানে এই বিমানটি ব্যাপক হারে ব্যবহার করেছে রাশিয়া। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কর্মীদের জন্য দারুণ সুখবর, কাল থেকে মিলবে টানা 3 দিনের ছুটি। মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভিসা চালু নিয়ে আসতে পারে সুখবর। ব্যস্ত মহাসড়কে আশ্রে পড়ল বিমান, ককপিট ভেঙে উদ্ধার করা হলো যাত্রীদের। পালিয়ে গিয়ে স্ত্রীর তালাকের নোটিশ, ক্ষোভে দেশে ফিরে কুয়েত প্রবাসীর আত্মহত্যা। ওমান উপসাগরে ভুতুড়ে তেলের হাট, গোপনে তেল পারাপার করছে মার্কিন বাহিনী।
সাইবেরিয়ায় আশ্রয় পড়ল দূরপাল্লার বোমারু বিমান, প্রাণে বাঁচলেন 4 ক্রু। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।